পরিচিতদের মধ্যে সে সজ্জন সিগন্যাল বলেই পরিচিত ছিল। অবশ্য তার আসল নাম ভাই কাউন্ট গোন্ট্রান জোসেফ দ্য সিগন্যালস। তার মা বাবা পরলোকে, অগাধ অর্থ কামাই করে। সবার মতে সে নাকি সুচতুর ও সাহসী। চাল চলন ও কথাবার্তায় আভিজাত্য প্রকাশ পায়। তার চোখ দুটো ও সুদীর্ঘ গোফের জন্য রূপসী তম্বী যুবতীদের সে সহজেই কাছে টানতে পারে। সবার ধারণা প্রেম ভালোবাসার অভিজ্ঞতার অধিকারী সে। মন আর দৃষ্টিভঙ্গি ঔদার্যে ভরপুর। আর পিস্তল আর তরবারি উভয় বিষয়েই সে পারদর্শী। ডুয়েল লড়তে সে পিস্তল ব্যবহার করতেই বেশি আগ্রহী। তার মতে পিস্তলের সাহায্যে খুবই সহজেই শত্রু নিপাত করা সম্ভব। কোনো এক সন্ধ্যায় সে বান্ধবীর সহ ছায়াছবি দেখতে গেল। বান্ধবীদের স্বামীরাও সঙ্গে রয়েছে। সিনেমা হল থেকে বেরিয়ে টর্নির ক্যাফেতে আপ্যায়ন করতে নিয়ে গেল। কফির কাপ হাতে ক্যাফেতে বসে একটা দৃশ্য তাকে বিস্ময়ের ঘোরে ফেলে দিল। লক্ষ্য করল দূরের এক টেবিলে বসা একটা লোক তার এক বান্ধবীর দিকে দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে। শিষ্টতাহীন সে দৃষ্টি। ব্যাপারটা বান্ধবীটা বরদাস্ত করতে না পেরে তার স্বামীকে অনুচ্চ কণ্ঠে বলল, ওই দেখো, অজানা অচেনা ওই লোকটা অসভ্যের মতো কেমন হাঁ করে তাকিয়ে রয়েছে। তোমার পরিচিত? স্বামী ভদ্রলোক তার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে বলল, কই, আমার চেনা চেনা তো দূরের ব্যাপার, কোনোদিন দেখেছি বলেও মনে পড়ছে না। এত চটে যাওয়ার কি আছে, আমল না দিলেই হলো। ওসব ছোট লোক, নোংরা প্রকৃতির লোকের সঙ্গে হুজ্জতি করলে নিজেরই সম্মান খোয়া যায়। ব্যাপারটা নিয়ে জলঘোলা হওয়া বিন্দুমাত্র বিচিত্র নয়। ঠিক এই মুহূর্তেই ভাই কাউন্ট ছট করে চেয়ার ছেড়ে উঠে পড়ল। কারোর শয়তানি অন্য সহ্য করতে পারলেও সে নারাজ। তাছাড়া মহিলারা তার নিমন্ত্রিত, তাদের মান সম্ভ্রম রক্ষা করার দায়িত্ব তারই। লম্বা লম্বা পায়ে হতচ্ছাড়াটার কাছে গিয়ে বলল, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি ওই মহিলাদের দিকে আপনি অসভ্য বর্বরের মতো হাঁ করে তাকিয়ে রয়েছেন। যদি মঙ্গল যান তবে দৃষ্টি একটু সংযত রাখার চেষ্টা করুন। আর যদি... লোকটা তাকে কথাটা শেষ করতে না দিয়ে এমন অশ্লীল অশ্রাব্য উক্তি করে বসল যা ভাই কাউন্টের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ক্যাফেতে উপস্থিত অন্যান্য খদ্দেররাও ঘাড় ফিরিয়ে দেখতে লাগলো কে এমন কুৎসিত বাক্য ব্যবহার করছে। পর মুহূর্তে দুম করে একটা আওয়াজ হলো। ভাই কাউন্ট লোকটার মুখে একটা ঘুষি বসিয়ে দিয়েছে। ডুয়েল লড়াইয়ের ভবিষ্যৎ সম্ভাবনা। উভয়েই পরস্পরের নামধাম নিয়ে নিল। যথাসময়ে উভয়ের মুখোমুখি দেখা হবে। নিচের বারান্দায় ভাই কাউন্ট উত্তেজনায় বসে ঘন ঘন পায়চারি করতে লাগলো। ডুয়েল, হ্যাঁ, ডুয়েল লড়তে হবে। সে ভাবতে লাগলো আগামীকাল সকালে ডুয়েলে কাকে সাহায্যকারী হিসেবে নির্বাচিত করবে। সে নির্ভরযোগ্য খ্যাতিমানদের নাম এক এক করে মনে মনে আওড়াতে লাগলো। দুটো নামই বারবার তার স্মৃতির পটে ভেসে উঠল। তাদের একজন কর্নেল বুরদিন আর দ্বিতীয়টা মার্কিউরিস দ্য লুর। প্রথমজন সৈনিক আর দ্বিতীয়জন সম্ভ্রান্ত পরিবারের লোক। পায়চারি করতে করতে ভাই কাউন্ট ভাবল, এই ডুয়েলে যদি সে সাহসিকতা ও মানসিক ধৈর্য অক্ষুণ্ণ রাখতে পারে তবে তার সাফল্য আসতে বাধ্য, আর তার ফল হবে সুদূর প্রসারী। সেই কোটির বুক পকেট থেকে লোকটা নাম ধাম লেখা চিরকুটটা বের করে চোখ বুলিয়ে নিল। এ নিয়ে তৃতীয়বার সে এটা দেখছে। তার নাম জর্জ লামিল, ঠিকানা 50 অন রু মানসি। জর্জ লামিল, হতচ্ছাড়াটা কে? কি তার পরিচয়? পেশাই বা কি? ওই মহিলার দিকে আমার অসভ্যের মতো কেনই বা তাকাচ্ছিল? ভদ্রতা বোধ কি এতটুকু নেই? অচেনা অচেনা কোনো মহিলাকে কেউ চোখ মারতে পারে? পাগল নাকি, নাকি সত্যিকারের শয়তান? ভাই কাউন্ট আবার উন্মাদের মতো চিৎকার করে ওঠে। হতচ্ছাড়া শিকারী কুকুর কাহিকার। অসভ্যতা জন্মের মতো মিটিয়ে ছাড়ব। তার চোখে মুখে অবিশ্বাস্য হিংস্রতা মাথা চড়া দিয়ে ওঠে। স্নায়বিক চাঞ্চল্য দেখা দেয়। এই মুহূর্তে তার সবচেয়ে বড় ভাবনা সে কি বেছে নেবে, পিস্তল নাকি তরবারি,
তার বিশ্বাস অপমানিত পক্ষ হিসেবে অস্ত্র বেছে নেবার অধিকার তারই। পিস্তল বেছে নিলে প্রতিপক্ষ নির্ঘাত ভোগে গিয়ে পিছিয়ে যাবে, আর পিস্তলের চেয়ে তরবারির ঝুঁকি কম। তরবারি লড়াইয়ে মৃত্যুভয় খুবই কম, নেই বললেই চলে, কিন্তু পিস্তলের ব্যাপারে মৃত্যু সুনিশ্চিত। পিস্তল, হ্যাঁ, পিস্তলই সে বেছে নেবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল। লোকটা হয়তো ভয়ে কুঁকড়ে গিয়ে লড়াই করতে রাজি হবে না। সিগন্যালস এর মধ্যেই অবর্ণনীয় উত্তেজনা ভর করল। সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরতে লাগলো। মুহূর্তেই পোশাক ভিজে জবজবে হয়ে গেল। ঘরে গিয়ে জামা কাপড় খুলে দুম করে বিছানায় শুয়ে পড়ল। আলো নিভিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। ভাবল, আগামীকাল পুরো দিনটাই তো পাবো। ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা দরকার। এখন একটু না ঘুমালে সব কিছু বরবাদ হয়ে যাবে। কিছুতেই আর ঘুম এলো না। হাত বাড়িয়ে জগটা নিয়ে ঢকঢক করে জল খেলো। নিদারুণ অস্বস্তি তার মধ্যে ভর করেছে। এক লাফে চৌকি থেকে নেমে আবার ঘরের ভেতরে পায়চারি করতে লাগলো। আবার নতুন করে সর্বাঙ্গে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। সে আপন মনে বিড়বিড় করতে করতে বলল, তবে কি আমিই ভয় পেয়েছি, ঘাবড়ে গেছি? সে নানা যুক্তির অবতারণা করে নিজেকে প্রবোধ দিতে চেষ্টা করে। কেনই বা সে ভয় পাবে? সামান্য একটা শয়তানকে ভয় পাবার কি আছে? না, ভয় সে পায় না, কিছুতেই না। মনকে দৃঢ় করে সাহসিকতার সঙ্গে সে যাই বলুক না কেন, রাজ্যের যত আতঙ্ক আর বিহ্বলতা তার মধ্যে ভর করছে। প্রবল একটা শক্তি যেন তার উপর প্রতিনিয়ত কর্তৃত্ব চালাচ্ছে। এভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে সে ভয়ের কাছে আত্মসমর্পণ করবে? না, কিছুতেই সম্ভব নয়। পর মুহূর্তেই কাঁপতে কাঁপতে সে আয়নার কাছে এগিয়ে গেল। আয়নায় নিজেকে শনাক্ত করতেই যেন কষ্ট হচ্ছে। এজন্য তার নয়, অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তির প্রতিচ্ছবি তার সামনে অবস্থান করছে। আবার আকস্মিক ভয়ে সে রীতিমতো মুচড়ে পড়ল। পিস্তলের গুলির মতো একটা অবাঞ্ছিত চিন্তা তার বুকে যেন সজোরে আঘাত হানল। সে বিড়বিড় করে বলল, কাল এই সময়ে, হ্যাঁ ঠিক এই সময়ে আমি হয়তো জীবিত থাকবো না পৃথিবীতে। আয়নার গায়ে যাকে দেখা যাচ্ছে সে কাল ঠিক এই সময়ে চিরদিনের মতো পৃথিবী থেকে হারিয়ে যাবে। পৃথিবীতে কোনো চিহ্ন আর তার থাকবে না। এখন আমি নিজের ঘরে দাঁড়িয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার রক্তাক্ত নিষ্প্রাণ দেহটা ভূমিতে লুটিয়ে পড়বে। শরীর হয়ে পড়বে নিশ্চল, নিথল আর বরফের মতো হিম শীতল। চোখের পাতা থাকবে বন্ধ। অবর্ণনীয় মানসিক উত্তেজনা ও যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ে মুখ ঝুলে পড়ে, আর হাত দুটো যেন ক্রমশই অসাড় হয়ে আসছে। এই দুটো দিয়েই যেন কোনো দিন আর কোনো কাজই করতে পারবে না। বারবার একই অবাঞ্ছিত চিন্তা তার অন্তরের অন্তঃস্থলে উঁকি মারতে লাগলো। কি হবে, কি করব আমি? এই মুহূর্তে কী বা আমার কর্তব্য? দুর্বল পা দুটোকে টানতে টানতেই সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। পর্দাটা সরাতেই চোখের সামনে ভেসে উঠল পূর্ব আকাশের রক্তিম ছোপ। দিনের প্রথম রক্তিম আভা তার মধ্যে অভাবনীয় আত্মবিশ্বাস জাগিয়ে তুলল। মুহূর্তে জমাট বাঁধা মৃত্যুভয় তার মধ্যে থেকে নিঃশেষে উড়ে সে জায়গায় জুড়ে নিয়েছে দুর্বার সাহস। সে বোকামির জন্য নিজেকেই বারবার ধিক্কার দিতে লাগল। জর্জ লামিল আদৌ ডুয়েল লড়তে রাজি কিনা জানার আগে এমন করে মুচড়ে পড়া নিতান্তই বোকামি। তড়িঘড়ি পোশাক বদলে সে বেরিয়ে পড়ল সাহায্যকারী 2 লড়াকু কর্নেল আর মার্কিউসদের সঙ্গে দেখা করে পাকাপাকি বন্দোবস্ত করে আসতে। ঠান্ডা মাথায় সব কিছু শুনিয়ে মার্কিউস পিস্তল লড়াইকেই বেছে নিতে পরামর্শ দিল। উভয়ের মধ্যেই কড়িপা ব্যবধান থাকবে। সংকেত দেওয়া হবে হাত তুলে, হাত নামানো যাবে না। যে কোনো একজন ভীষণ রকম আহত না হওয়া পর্যন্ত গুলি বিনিময় অব্যাহত থাকবে। মার্কিউস সউল্লাসে বলে উঠল, চমৎকার, চমৎকার শর্ত। আমি তো দেবা চোখে দেখতে পাচ্ছি এই ডুয়েলে আপনার জয় নিশ্চিত। কারণ পিস্তল চালানোর ব্যাপারে আপনার দক্ষতার প্রশ্নই ওঠে না, অতুলনীয়। ভাই কাউন্ট বাড়ি ফিরে তাদের উপস্থিতির জন্য অধীর প্রতীক্ষায় রইল। তার মধ্যে আবার অস্থিরতা ভর করল।
সুস্থির হয়ে কোথাও বসতে বা দাঁড়াতে পারল না। শরীর উত্তেজনা আনার জন্য পরপর 2 গ্লাস মদ গলায় ঢেলে দিল। সত্যি সত্যি তার মধ্যে থেকে দুর্বলতার নিঃশ্বাস উবে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসতে লাগলো। সাহায্যকারী দুজন হাজির হলো, কর্নেল আর মার্কিউস। শুভেচ্ছা বিনিময়ের পর কর্নেল বললেন, আপনার শর্ত অনুযায়ী সব ব্যবস্থা পাকা করে এসেছি। দেখুন, গোড়ার দিকে আপনার প্রতিদ্বন্দ্বী নিজেকে অপমানিত পক্ষ প্রতিপন্ন করতে প্রয়াসী হয়। আমরা যুক্তি দেখালে মেনে নিল, আপনার প্রদত্ত সব শর্ত মেনে নিয়েছে। 2 জন সামরিক কর্মী তার সাহায্যকারী হিসেবে উপস্থিত থাকবে। মার্কিউস বলল, আমাদের গা ঢেলে দিয়ে থাকতে চলবে না। করণীয় অনেক কিছুই আছে। 2 জন অভিজ্ঞ চিকিৎসক সঙ্গে রাখতে হবে। পিস্তলের গুলির আঘাতে কোনো না কোনো একজন আহত হবেই, আর সেই আঘাত হবে ভয়ঙ্কর, সন্দেহ নেই। তারপর ধারে কাছে কোনো একটা বাড়িতে কথা বলে রাখতে হবে, যেই আহত হোক তাকে যেন সেখানে নিয়ে যাওয়া যায়। কর্নেল আগ্রহান্বিত হয়ে বলে উঠলেন, আপনি মনের দিক থেকে শক্ত তো? কোনো রকম আতঙ্ক? না না, আমি শক্তই আছি। মানসিক দুর্বলতা আমাকে গ্রাস করতে পারেনি। আপনাদের আন্তরিক ও সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ। উভয় বিদায় নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আবার নির্জনতা, নিঃসঙ্গতা ভাই কাউন্টারকে গ্রাস করল। সে টেবিল থেকে কাগজ কলম নিয়ে লিখতে চেষ্টা করল। অনেক চেষ্টার পর কাগজের মাথায় লিখল, এটা আমার দলিল। স্নায়বিক উত্তেজনায় বেড়ে যাওয়ায় লেখা আর এগোলো না। কিছুতেই মন থেকে দুশ্চিন্তাকে ঝেড়ে মুছে ফেলতে পারছে না। অনেক চেষ্টা চরিত্রের পর নিজের মনকে শক্ত করে বাঁধতে না বাঁধতেই আবার আতঙ্ক নতুন করে দানা বাঁধে। তবে ডুয়েল তাকে লড়তেই হচ্ছে। এমন একটা ভয়ঙ্কর বিপদকে এড়িয়ে যাওয়া এখন আর কিছুতেই সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, প্রতিদ্বন্দ্বীকে সে তো নিজেই আহ্বান জানিয়েছে, আর প্রতিদ্বন্দ্বিতার শর্তগুলোও সে নিজেই ঠিক করেছে। এখন পিছিয়ে যাওয়ার চিন্তা করলে চলবে কেন? অস্থির চিত্ত ভাই কাউন্ট টেবিল থেকে চেতু ভিলার সম্পাদিত ডুয়েলের নিয়মাবলীর বইটা তুলে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে ভাবে, আমার প্রতিদ্বন্দ্বীকে নিয়মিত শুটিং গ্যালারিতে অনুশীলন করতে যাই। সে কি নাম করা শুটার? বইটায় তার নাম আছে কিনা দেখল। এবার আলমারি থেকে ভ্যাক্সের সম্পাদিত বইটা টেনে বের করলো। একের পর এক পাতা ঘাটাঘাটি করে কোথাও তার নামটা পেল না। কিন্তু ধুরন্ধর লোকটা পিস্তলবাজ না হলে তো এই ডুয়েলে সম্মত হওয়ার কথা নয়। বইটা যথাস্থানে রেখে দিয়ে এবার পিস্তলটা হাতে নিয়ে লক্ষ্যভেদে নানা কৌশল অনুশীলন করতে লেগে গেল। পা দুটো কাঁপছে, শরীর টলছে, বুকের মধ্যে অনবরত চলছে কামড়ের হাঁপড়। হাতের পিস্তলটা ছুরি বিছানার উপর ফেলে দিল। চোখে মুখে বিরক্তির ছাপ এঁকে আপন মনে বলে উঠল, এরকম শরীর ও মন নিয়ে অন্তত ডুয়েল লড়া সম্ভব নয়। মাথা গরম, স্নায়ু চঞ্চল। সাফল্যের মূলে যে মানবিক স্থিরতা, তারই একান্ত অভাব, অসম্ভব। খুবই সত্য, তার শরীর ও মন ডুয়েল লড়ার অনুকূল নয়, কিন্তু তারই একান্ত আগ্রহেই তো এই ডুয়েলের আয়োজন। দর্শনের কাছে সে অমিত শক্তিধর, অসীম সাহসী আর মানসিক দৃঢ়তার অটুট। কিন্তু সে নিজে তো জানে। উত্তেজনা বশে আবার পিস্তল হাতে তুলে নিল। পিস্তলে গুলি ভরাই রয়েছে। উত্তেজনা ও অন্যমনস্কতা বশত আচমকা আঙুলের চাপে ট্রিগারটা নড়ে ওঠে। ব্যাস, দুম করে একটা আওয়াজ হলো। পাশের ঘর থেকে পাচক ছুটে এলো। তার চোখের সামনে মেঝেতেই রক্তমাখা ভাই কাউন্টির রক্তাক্ত দেহটা এলিয়ে পড়ে রয়েছে। কৌটোর থেকে চোখের মণি দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। এক টুকরো সাদা কাগজে টাটকা রক্তের ছোপ, যেখানে লেখা রয়েছে, এটা আমার দলিল।